আমার দেশের গ্যাস যথাযথ ব্যবহার হচ্ছে না, যথাযথভাবে তোলা হচ্ছে না। এমনকি এইখানে যে পরিমাণ সক্ষমতার সাথে তোলা যেত, প্রতিটি ফোঁটার সদ্ব্যবহার করা যেত, সেইটাও কিন্তু হচ্ছে না। সমুদ্র তো দূরের কথা। তাহলে এটা করলে কিন্তু অনেক সংকটের সমাধান হয়ে যেত। আজকে দুনিয়াতে একসময় সৌর নিয়ে অনেক কথা বলা হতো, খরচ টরচ। এখন পাশের দেশ অন্য জায়গায় দেখলে দেখা যায় এটা খরচ কম, আমরা তার মধ্যে ওই অর্থে ঢুকতেই পারলাম না। কিভাবে ঢুকেছিলাম অনেক সময় চলে যাবে, আমি তা যাচ্ছি না, তবু একটু মনে করাই দিই। এইগুলো সবই ভাই প্রজেক্ট নির্ভর, অতীতে যখন হয়েছে এইরকম একটা সময় ছিল, আমরা এটা নিয়ে কাজ করতে যেয়ে দেখেছি যে ওই প্রজেক্ট বাংলাদেশের মধ্যে খরচ দেখানো হচ্ছে পার ইউনিট 125 টাকা পর্যন্ত পড়ে। তা কীভাবে করব? এখন কিন্তু সেই দিন নাই। বড় বড় প্রজেক্ট করলেই এই জায়গাগুলো কমে আসবে। আমাদের পানি, বিদ্যুৎ এবং অন্যান্য জায়গাগুলো আমরা ধরলাম না। তার মানে নিজস্ব সক্ষমতার বিকাশ ঘটায়নি, করেছে কি আমদানি নির্ভর জ্বালানি নিয়ে এসেছি। আর ওই যে রসুল ভাই বোধহয় বললেন, কথায় কথায় সব ব্যবসায়ীর বিষয়টা আপনি দেখবেন। এখন যে তেল সংকট, প্রথমে আসে উন্মুক্ত করে দেন, সবার জন্য ব্যবসায় অমুক করে দেন, তমুক করে দেন, কিন্তু বিকল্প চিন্তা আসে না। আমার প্রথম বক্তব্য হচ্ছে, এই যে ভুল নীতি দিয়ে পরিচালিত হয়েছে, এই ভুল নীতির বিপরীতে দেশপ্রেমিক বিশেষজ্ঞ সহ অন্যদেরকে নিয়ে আমরা যথাযথ নীতি প্রণয়ন করব কিনা। যদি এটার জন্য বেশি সময় লাগবে না, ক্যাবের 13 দফা আমরা এর দৃষ্টিভঙ্গিকে ফুললি সাপোর্ট করি বামপন্থীদের পক্ষ থেকে। আর এখানে আমরা তেল গ্যাস খনিজ সম্পদ বন্ধ রক্ষা যে আন্দোলন করি, আমরাও কিন্তু বিকল্প প্রস্তাব দিয়েছিলাম খসড়া হিসাবে। এই আলোচনা কোনো সরকার করে নাই। আগের সরকার বাদ দিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের ধারও ধারে নাই। আর এখন যারা আছে কি করবে আমি জানি না। তার মানে অলরেডি করা আছে, বিনা পয়সায় তৈরি করা আছে। যদিও বিনা পয়সায় তৈরি তো ওনাদের কাছে যায় না, প্রজেক্ট বানাইলেই খরচ, নানা ঘটনা, সেইটা যাবে। তার মানে এই ধরনের জায়গায় যে এই ভুল নীতি পরিত্যাগ করে এইরকম জায়গায় যাব কিনা, সেটাই আমার কাছে প্রধান প্রশ্ন। তো সেই ভুল নীতি পরিত্যাগের ক্ষেত্রে তাহলে সক্ষমতা, আমাদের নিজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই, ওইটাকে আমরা প্রধান পয়েন্ট করব কিনা, সেইটা হচ্ছে প্রধান দেখার পয়েন্ট বলে আমি মনে করি। দ্বিতীয় বক্তব্য, এই যে আমরা এই খাতকে কি খাত রাখবো, আমাদের যুববন্ধু 1 নম্বরে যেটা বলেছেন, আমরা কি এটা ব্যবসায়ী খাত, বাণিজ্য খাত, নাকি সেবা খাতের কথা বলবো? আমি এইটা ঠিক বুঝতে পারি না। এখানে আনু ভাই, ইকোনমিস্ট, অন্যরাও আছেন। ইদানিং আমার কাছে মনে হয় আমাদের মধ্যবিত্তের অনেক ধরনের রোগের মধ্যে এরকম একটা রোগ আছে কিনা দেখবেন। যেমন এটা হচ্ছে, আমরা অনেক ভর্তুকি দিচ্ছি, একটু দাম বাড়াইলে অমুক্কি তমক্কি, এইটাই যেন অনেকের মধ্যে একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু আমার খুবই মনটা খারাপ হয় যে এই যে যারা এই কথাগুলো বলছেন, তারা কি এই তথ্য রাখেন না? বিপিসি গত বছরেই 4,500 কোটি টাকার উপরে লাভ করেছে, এই বছরও তো লাভ করেছে। তা আমার অপ্রয়োজনীয় আর টাকা দিয়ে কী করবো? টাকা হলেই কি আমি এখন আমদানি করতে পারবো? পারবো না। তাহলে এইটা যদি হয়, আপনি টাকার ওই যে বাড়বে বাড়বে বলার পরে জোরদারি, মজুদদারি, নানা ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ মনস্তত্ত্ব এরকম একটা জায়গায় কিন্তু অনেকের চলে গেছে। সেই জায়গাতে আমরা বলি বাণিজ্যিকরণের মানসিকতা বাদ দিয়ে কম খরচে উৎপাদন করতে হবে এবং এই ভিত্তিতেই জনগণের কাছে পুরো জ্বালানির কাজটা পৌঁছে দেওয়ার কাজ করতে হবে, অর্থাৎ বাণিজ্যিকরণের রোধ করতে হবে। এই যে দুইটা কথা বললাম, কেউ দ্বিমত করবে না। কিন্তু শেষ বেলায় দাঁড়ায় কি, আমি এই প্রফেসর নুরুল ইসলাম স্যারকে একটু কোট করি, কারণ অনেক সময় তো আমাদের কথার অনেক সময় মূল্য হয় না। আর আমাদেরকে অনেকে বলতে পারে, রাজনীতিবিদরা তো আপনারা এরকম বলবেন। প্রফেসর নুরুল ইসলাম আপনারা অনেকেই চেনেন, বুয়েটের, আমাদের এই জাতীয় সম্পদ আন্দোলনের প্রথম দিন থেকে ছিল এবং জ্বালানির উপরে আমার জানা মতে বদরুল ইমাম স্যার, নুরুল ইসলাম স্যার, ওনাদের পুস্তিকা এখনও পড়তে পারেন। এই ছাড়া আমরাও কিন্তু এইটা দিয়েই আন্দোলন নির্ভর হয়েছিলাম, খোঁজ পেয়েছিলাম। উনি অন 11-এর সময় ওই আমলে একটা বক্তৃতা করেছিলেন প্রেস ক্লাবে, এইরকম একটা সভায়, আমাদের তেল গ্যাস খনিজ সম্পদ জাতীয় কমিটি সভায় বলেছিলেন। ওরা বলছে যে কি বলে, যে চুনোপুটির দুর্নীতি নিয়ে কাজ করব না। তা উনি বললেন যে মতিন সাহেব, আপনি যতই বলেন বিদ্যুতের দুর্নীতি হচ্ছে হাঙর কুমিরের দুর্নীতি, এইটাই আপনারা হাত দেবেন না। এখন আমি এই সরকারকে বলি, অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করেছেন, আমি একটু যদি এর বাইরে হয়ে যায় তবু বলতে বাধ্য হচ্ছে। এক ভাই পরিচয় দেওয়ার সময় বলছিলেন বাড়ি গোপালগঞ্জ, আগে বঙ্গবন্ধু কলেজ ছিল, ওইটারও নাকি নাম পরিবর্তন করেছে। তাই গোপালগঞ্জেও বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে। আমাদের বিচারপতি, প্রধান বিচারপতি, যিনি সাবেক হওয়ার পরও পুলিশ প্রোটেকশন নিয়ে চলে,
হ্যাঁ, তিনিও নাকি হত্যা মামলায় আগেও দেওয়া হয়েছে, এখনও করেছে। তাই এই যদি চেহারা হয় তাদেরকে আর কি বলবো। তবুও বলতে হয় যে এই যে হাঙর কুমিরের দুর্নীতি, এর বিচার আমরা করব কিনা। অতীত দিনে যদি বিচার না করি, এইবারও দেখবেন প্রজেক্ট বাংলাদেশের নামে এই ধরনের অনেক ধরনের প্রজেক্ট আসছে, যেটা কিন্তু দুর্নীতিমুক্ত হতে পারবে না। এই বিষয়গুলো যদি প্রধান করেই আমরা আমাদের কাজের দিকে আগাই আমার বিবেচনায়, তাহলে আমাদের যে জ্বালানি নিরাপত্তার কাজটা আমরা করতে পারবো। এবং সংস্কারের নামে মনে রাখতে হবে, অনিল এমনের সময় ছিল সংস্কার গালি, আর এইবার সংস্কার আমরা সবাই বললাম, কিন্তু সংস্কার মানে অদ্ভুত এক আবিষ্কার। কেউ কেউ করছে আমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিলে নাকি সব কিছু হয়ে যাবে। আমি এই ছেলেদেরকে বলি, বাবারে একটু লেখাপড়া করো, সংবিধানে অনেক দুর্বলতা আছে, কিন্তু জ্বালানির কথাই বলি। 16 নম্বর অনুচ্ছেদ পড়েন, গ্রাম উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুৎ প্রাপ্তির অধিকারের কথা বলা হয়েছে। 143 অনুচ্ছেদ পড়েন, এইখানে কিন্তু আমাদের এই জ্বালানির কথা পরিষ্কার করে বলা আছে। সংবিধানের অন্য অসম্পূর্ণতা আছে, কিন্তু তার সাথে মিলিয়ে ওই গীত বাদ দেন। এইখানে যতটুকু আমাদের পক্ষে সম্ভব এই কাজটা করার দিকে আমাদের এগিয়ে যাওয়ার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। আমার শেষ বক্তব্য, আমি কথা বাড়াচ্ছি না। এইটা করতে গেলে আমরা মনে করি, অতীতে অনেকে জানেন না বলে বলতে হয়, কারণ একটা আন্দোলন আমরা করে স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার অবসান ঘটালাম, 36 দিনের গল্প শুনলাম আমরা। কিন্তু আমরা যে 5036 দিন ধরে ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই 5000টা বাদ হয়ে গেল। তো এখন এই জ্বালানির কথা যখন আনি, অনেকে তো ইতিহাস পড়েও না, জানেও না। কিন্তু 1986-87 সালে হরিপুরের গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পরে যখন লুটপাট হতে গেছিল, তখন 263 কিলোমিটার হেঁটে কিন্তু পদযাত্রা করা হয়েছিল। বা আমাদের শহীদুল্লাহ ভাই, যিনি আমাদের প্রয়াত নেতা ছিলেন, ওনাকে দিয়ে গণতদন্ত কমিটি করা হয়েছিল। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, তিনি আমাদের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে ছিলেন, উনিও গণতন্ত্র কমিটির সদস্য ছিলেন। ওই রিপোর্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল। আমাদের এই যে বিবিএনআর গ্যাস ক্ষেত্র, আমরা লং মার্চ করে ঠেকিয়েছিলাম। ফুলবাড়ির কথা আপনারা জানেন, সুন্দরবন পুরোটা ঠেকাতে পারিনি, কিন্তু ওইখানে কিন্তু বলা হয়েছে পুরো ওই যে জোড়া বিদ্যুৎ কয়লা না করে বলছে যে পরেরটা আমরা করব হচ্ছে এই যে সৌর। এই রকমের আরও আছে। তাহলে এই আন্দোলনটা আমি দেখি এখন এই দুর্বলতার দায় আমিও নিচ্ছি। আমরা এখন হয়তো আন্দোলনটা জারি রাখতে পারছি না। আমি এই কথা তুললাম এই জন্য, ক্যাবকে ধন্যবাদ জানানোর জন্যে। এত সবের পরেও ক্যাব শুধুমাত্র অনেক দিন ধরে আমাদের সম্মানিত ডক্টর শামসুল আলমের নেতৃত্বে তারা যে কাজটা করেন, তারা শুধু কথা বলে ক্ষান্ত হন নাই। জেলায় জেলায় কমিটি করেছেন, জেলায় জেলায় উদ্দীপ্ত করছেন, পত্রিকার সাথে কাজ করছেন, আজকে তার কালমিশন করছেন। আর আমি একজন অপরাধী হিসাবে ব্যক্তিগতভাবে বলি, আমরা যদি সমন্বিতভাবে এইটা জারি রাখতে পারি, এই আন্দোলনে নতুন প্রজন্ম সহ সবাইকে টেনে আনতে পারি, তাহলে অবশ্যই আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিকরণ রোধ করে সেবা খাত হিসাবে নিয়ে আসা, জ্বালানি অপরাধীদের বিচার করা, এবং এই খাতের যে অপার সম্ভাবনা বাংলাদেশে আছে, সেই হিসাবেই এই খাতকেই আমরা এগিয়ে নিতে পারবো। আমাদের সংকট সমাধানে আমরা পর্যাপ্ত ভূমিকা পালন করতে পারবো। আমি ব্যক্তিগতভাবে সেই অঙ্গীকার করে